ইমোশন, অনলি সিলেকশন। জীবনে হাজারটা ইমোশন আসবে, ইমোশনের মধ্যে জড়াবে ঠিক আছে, কিন্তু ইমোশনের বশবর্তী হয়ে তার মধ্যে ডুবে যেও না। নিজের লক্ষ্যটাকে স্থির রাখো এবং সেই লক্ষ্যের জন্য যত পারো পরিশ্রম করতে থাকো। বন্ধু, এটা তোমার স্ট্রাগলের টাইম। এই স্ট্রাগলের টাইম পার হলেই একটা বেটার ফিউচার তোমার কাছে আসবে, একটা নতুন রঙিনময় স্বপ্নময় দিন তোমার কাছে আসবে। তার আগে এই স্ট্রাগলটা তোমাকে পরিপূর্ণ করতে হবে। যতটা পারছো পরিশ্রম করো, একটা বেটার রেজাল্ট করো। মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু সায়েন্স দাদা। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ফিজিক্সের মোস্ট ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার মহাকর্ষ বা গ্র্যাভিটির যে সমস্ত প্রশ্নগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলোই আমরা দুর্ধর্ষ অ্যানালাইসিস করে সলভ করব। দেখো, প্রথমত 2 মার্কসের যে কোশ্চেন রয়েছে, 2 মার্কসের 1 নম্বর প্রশ্ন রয়েছে, পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহের প্রতিস্থাপনের শর্তটি কী? অর্থাৎ এখানে কন্ডিশন আমাদের বের করতে হবে, যেখানে পৃথিবীর একটা ভর দেওয়া রয়েছে দেখো এম, এবং পৃথিবীর ব্যাসার্ধ কী আছে ক্যাপিটাল আর। ওকে, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে ভীষণ আসে, খুব রিপিটেশন খাওয়া প্রশ্ন, তো মন দিয়ে কিন্তু সলভ করবে। দেখো, প্রথমত আমরা লিখবো যে একটি কৃত্রিম উপগ্রহের প্রতিস্থাপনের শর্ত হলো, 1 নম্বর দিয়ে লিখতে হবে উপগ্রহের বেগ এমন হতে হবে যাতে এটি পৃথিবীর মহাকর্ষীয় বলের প্রভাবে একটি বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে চলতে পারে। তার মানে কি, ধরো এটা যদি আমরা আলটিমেটলি পৃথিবী ধরি, তো পৃথিবীর বাইরে একটা ডিস্টেন্স রাখতে হবে, সেই ডিস্টেন্স দিয়ে কিন্তু সেই কৃত্রিম উপগ্রহটা বা স্যাটেলাইটটা কিন্তু সেই পৃথিবীর বাইরে কী করবে, পৃথিবীর চারিদিকে কিন্তু সেটা ঘুরতে থাকবে। সেটা গোলাকার পথও হতে পারে কিংবা উপবৃত্তাকার পথও কিন্তু এরকম হতে পারে। ওকে, আচ্ছা, কন্ডিশন নাম্বার 2তে বলেছে দেখো উপগ্রহের বেগ মুক্তিবেগের চেয়ে কম হতে হবে যাতে এটি পৃথিবী থেকে পালিয়ে না যায়। অর্থাৎ পৃথিবীর যে একটা আমরা বলতে পারি যে আকর্ষণ বল যেখানে সব থেকে বেশি প্রভাব থাকবে, তার থেকে যেন সেই উপগ্রহটা যেন বাইরে যেন ছিটকে না যায়। তো এটা আমাদের সেকেন্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন দেখো বলেছে উপগ্রহের কক্ষপথ পৃথিবীর পৃষ্ঠ থেকে যথেষ্ট উচ্চতায় থাকতে হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্ব রাখতে হবে। এর থেকে যদি কম উচ্চতায় রাখো তাহলে উপগ্রহটা কী হবে, পৃথিবীর টানে পৃথিবীতেই কিন্তু পড়ে যাবে। হ্যাঁ, পৃথিবীর টান কিন্তু অনেক দূর পর্যন্ত থাকবে, কিন্তু সেই আকর্ষণ বলটা কী হবে, যত দূরত্ব বাড়বে তো সেই আকর্ষণ বলটা কমতে থাকবে এবং একটার সময় তার প্রভাব একদমই থাকবে না। ওকে, যাতে বায়ুর ঘর্ষণ এড়ানো যায়, কারণ নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত পৃথিবীতে কী আছে, বায়ুমণ্ডল রয়েছে, সেই স্যাটেলাইটের মধ্যেও কিন্তু একটা বায়ুমণ্ডলের প্রভাব থেকে যাবে। তার জন্য বলা হচ্ছে যে বায়ুমণ্ডলের ঘর্ষণ যেন এড়ানো যায়। গাণিতিকভাবে কক্ষপথের বেগ আমরা যদি ধরি ভি, তাহলে সেটাকে বলবো কি, বলো √gm/r+h। এখানে তুমি চিন্তা করতে পারো যে এইচটা কোথা থেকে এলো। লক্ষ্য করো, এটা যদি আমাদের পৃথিবী পৃষ্ঠ হয় আর এখানে যদি পৃথিবীর সেন্টার হয়, তাহলে এখান থেকে দূরত্বটা কী হবে, আলটিমেটলি দেখো এটা তো আর, ক্যাপিটাল আর, এই ডিস্টেন্সটা। কিন্তু এখান থেকে বলা হলো না, এখান থেকে একটা নির্দিষ্ট উচ্চতাতে তুমি সেই গ্রহটাকে কী বলবো, স্যাটেলাইট উপগ্রহটাকে রাখবে। তো এই যে উচ্চতাটা রয়েছে এখান থেকে উচ্চতাটা, এটা হচ্ছে এইচ। বুঝতে পারলে তো, যে কোনো টোটাল উচ্চতা বলছে r+h আমাদের কিন্তু হতে হবে। আর এই ফর্মুলাটা কি হয়, √gm/r+h। ওকে, প্রথম প্রশ্ন কমপ্লিট হলো। এরপর হচ্ছে 2 নম্বর, মহাকর্ষী বিভবের সংজ্ঞা দাও। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষায় কিন্তু ভীষণ আসে। আজকের প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষাতে আসার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো তুমি যে পরীক্ষায় বলো না কেন, ক্লাস 11-এর সেমিস্টার 2 এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো 2 নম্বর, মহাকর্ষ বিভবের সংজ্ঞা দাও। মহাকর্ষ বিভব হলো মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ভরের, অর্থাৎ এক্ষেত্রে ভরটা রাখতে হবে একক বা ইউনিট, কোনো বস্তুকে অসীম দূরত্ব থেকে আন্ত অভিকর্ষজ বলের বিরুদ্ধে কৃতকার্য। অর্থাৎ মহাকর্ষ বিভব বলতে কি বোঝানো হচ্ছে, যে মহাকর্ষ বিভব হলো মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো এক বিন্দুতে একক ভরের কোনো বস্তুকে অসীম দূরত্ব থেকে কী করছি আমরা, আনতে অভিকর্ষজ বলের বিরুদ্ধে। দেখো, অভিকর্ষজ বলের বিরুদ্ধে এখানে মেন কাজ করছে কি, অভিকর্ষজ বল অর্থাৎ গ্র্যাভিটির বিরুদ্ধে আমরা কী করছি, সেই বস্তুটাকে আনছি। অর্থাৎ অসীম দূরত্ব থেকে কোনো একটা পদার্থকে আমরা যখন আনছি, সেই ক্ষেত্রে আমাদের যে কাজ করতে হচ্ছে কিনা, সেই কাজের মানে কিন্তু তাকে বলবো, সেই কাজের পরিমাণটাকেই তার বলবো যে তার মহাকর্ষীয় বিভব। এবং সেই ক্ষেত্রে যে পদার্থটা রয়েছে, সেই পদার্থের ভরটা কিন্তু একক হতে হবে, অর্থাৎ ইউনিট। এখানে 2টো পয়েন্ট খেয়াল করার মতো। তার মানে একটা পদার্থকে আমরা অসীম দূরত্ব থেকে আনছি, আর কন্ডিশন নাম্বার 2 হচ্ছে সেই পদার্থটার ভর কী হতে হবে, একক হতে হবে। এবং কার বিরুদ্ধে আনছি, পৃথিবীর গ্র্যাভিটির বিরুদ্ধে আনছি, এটাকেই বলবো তার মহাকর্ষীয় বিভব। এরপর দেখো বলেছে এর একক হচ্ছে কি, জুল/কিলোগ্রাম। গাণিতিক রূপে কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব ভি হলো, বললাম যে তার বিভবটা হচ্ছে ভি। তো এই ভি মানে কি, এই ভি মানে হচ্ছে কি -gm/r। এখানে জি বলতে কি, দেখো জি বলতে কি সার্বজনীন আমরা ধ্রুবক বলতে পারি, আর এম বলতে তো পৃথিবীর মাস বোঝাচ্ছে, আর ছোটো হাতের আর একটা ডিস্টেন্স বোঝাচ্ছে। দেখো, যেখানে জি হলো মহাকর্ষীয় ধ্রুবক, এম হলো বস্তুর ভর এবং আর হলো বস্তুর কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্ব। তাহলে কি বলছে যে আর হলো বস্তুর কেন্দ্র থেকে ওই বিন্দু যেটা রয়েছে, যে বিন্দু থেকে আমরা ওই পদার্থটাকে আনছি অসীম দূরত্ব থেকে, তার দূরত্ব। নেক্সট 3 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো বলেছে
ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষিত ত্বরণ G1 এবং একই উচ্চতায় দেখো এবং বলছে কি একই এইচ গভীরতায়, তার মানে একটাতে বলছে কি দেখো পৃথিবীর দুটো সেট আমি চিন্তা করতে পারি। তো এই যদি পৃথিবী হয় তাহলে এবার এখান থেকে এই উচ্চতা পর্যন্ত আমি একটা গেলাম, তাই তো এই উচ্চতা পৃথিবীর সেন্টার, এই এটা তো নর্মাল গেল, এটা আমরা রেডিয়াস হিসেবে চিন্তা করতে পারি। কিন্তু এখানে বলছে কি ধরো এই যদি পৃথিবী হয় এই একটা পয়েন্ট তুমি চিন্তা করো, এখান থেকে উপরের দিকে উঠছি, তো যে উঠছি কিনা সেই উচ্চতাটাকে আমরা ধরে নিলাম যে সেই উচ্চতাটা হচ্ছে এইচ। আবার একই রকম এখান থেকে নিচের দিকে নামছে, অর্থাৎ এই যে উচ্চতাটা রয়েছে সেটাকে আমরা H1 ধরে নিলাম। অর্থাৎ একটা গভীরতা বলতে যেটা ডাউনওয়ার্ড হচ্ছে আর উচ্চতা যেটা হচ্ছে আপওয়ার্ড হচ্ছে, এই হচ্ছে আমাদের কোশ্চেনের মিনিং। তো বলছে যে উপরের দিকে যেটা রয়েছে সেটা অর্থাৎ এই উচ্চতার ক্ষেত্রে এটা হচ্ছে G1 আর নিচের দিকে যেটা হবে সেটা হচ্ছে কি G2। কনসেপ্ট ক্লিয়ার? এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে গ্র্যাভিটি বা ত্বরণ বলতে পারি। দেখাও যে G2/G1 = 1 + H/R, যেখানে পৃথিবীর ব্যাসার্ধ যেটা R রয়েছে সেই R এর মান কিন্তু এই যে দেখো ছোট হাতের এই যেটা রয়েছে অর্থাৎ উচ্চতাটা যেটা রয়েছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা তার থেকে অনেক 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 বেশি। এবার আমরা চলো উত্তর পড়ি। ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষিত ত্বরণ সেটা কি G1। এটা আমরা ফর্মুলাতে একটু আগে পড়লাম যে Gm/R + H²। তো লিখলাম একই রকম এইচ গভীরতায় অভিকর্ষিত ত্বরণের মান কি হবে? এই ক্ষেত্রে লক্ষ্য করো, এই ক্ষেত্রে আমাদের যেটা ছিল Gm বাই আমাদের এই একই বিষয়ে আমরা লিখবো যে Gm × R - H। কেন R - H হলো? যেহেতু দেখো নিচের দিকে নামছে না, যেহেতু নিচের দিকে নামছে তার জন্য আমরা বলবো কিরকম, এখানে নিচের দিকে ডাউনওয়ার্ডের জন্য কি হলো মাইনাস হয়ে গেল। কার থেকে? এইচ উচ্চতা থেকে। কেন? এখানে ভূপৃষ্ঠের স্থানের উচ্চতা পর্যন্ত সেটা কিন্তু R। তো এটা আমরা লিখলাম, লেখার পরে দেখো /R³ লিখলাম। এইবার আমাদের দুটোকে আমরা কি করতে হবে, আমাদের G1/G2 বা G2/G1 আমাদেরকে সেটা করতে হবে। তো আমরা এখানে লিখলাম G2/G1 = আমরা লিখলাম, দেখো এই ক্ষেত্রে লক্ষ্য করো যে এই যে R - H /R³ আর G1 এর মান কি আছে? G1 এর মান আছে দেখো 1/R + H² তো লিখলাম। এখন বাকিটা কি হবে দেখো ক্যালকুলেশন করবো, R - H R + H এর আমরা স্কোয়ার করলাম। দেখো এই পার্টটা, কারণ সবার থেকে নিচের পার্টটা উপরে চলে যাবে, তো উপরে চলে আসলো এটা, আর নিচে থেকে গেলে আমাদের শুধুমাত্র R³ আমরা R³ লিখে দিলাম। এবার এটা একটা ফর্মুলার মধ্যে যায়, সেটা হচ্ছে কি আর ওই যে A² - B² ফর্মুলাতে, তো এখানে আসবে দেখো R² - H² আর ইন্টু আসবে কি R + H /R³। তো এটা হয়ে গেল। তো এখানে একটা কন্ডিশন আমাদের বলে দিল, সেটা হচ্ছে R > H, মানে R এর মান H এর থেকে অনেক অনেক বেশি। তাই বললো যে H²/R² অ্যাপ্রক্সিমেটলি একদম জিরোর কাছাকাছি আমরা ধরে নিতে পারি, অর্থাৎ এদের অনুপাতটা আমরা জিরোর কাছাকাছি ধরে নিলাম। তো যদি জিরোর কাছাকাছি ধরে নেই তাহলে দেখো লক্ষ্য করো এই যে সমীকরণটা আছে এই সমীকরণে কিচ্ছু না, তুমি H²/R² যে ফর্মেশনটা আছে সেখানে জাস্ট এই পার্টটাকে তুমি নেগলেক্ট করে রেখে দাও। নেগলেক্ট করে রেখে দিলে আমাদের কি থাকবে, শুধুমাত্র G2/G1 যে পার্টটা আসবে, G1/G2 পার্টটা দেখো অ্যাপ্রক্সিমেটলি জিরোর কাছাকাছি, মানে এই মানটা তুমি ছেড়ে দাও, মানে গ্রহণযোগ্য করবো না, মানে অ্যাপ্রক্সিমেটলি জিরো, মানে তাই বলে জিরো বসাতে হবে না, মনে করো যে এই পার্টটা জিরোই, মনে করো জিরোর কাছাকাছি, যে কারণে এই পার্টের মানটা আমরা ছেড়ে দিলাম। তো ছেড়ে দিলে আমাদের বাকিটা দেখো ক্যালকুলেশন, এই যদি আমরা এটাকে ছাড়া করে ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি আসবে R + H /R। তো এই পার্টটাই আমাদের আসছে কি 1 + H/R। একদম ক্লিয়ার হয়ে গেল কনসেপ্ট। চলে আসছে দেখো নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্নে। কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন শূন্যবোধ হয় কেন? মানে কোনো একটা পদার্থের ওজন বা কোনো একটা বস্তুর ওজন, এমনকি তুমিও যদি থাকো কৃত্রিম উপগ্রহ, তোমারও কি মনে হবে জানো যে সেখানে কোনো রকম মাস বা ওজনই তুমি অনুভব করবে না। কেন? মাস তো আছে কিন্তু তার কোনো রকম ওজন বা তার ওয়েটই এখানে থাকছে না। কেন? কারণ কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন শূন্য বোধ হয়, কারণ উপগ্রহ এবং তার মধ্যে থাকা বস্তু উভয়ই পৃথিবীর মহাকর্ষীয় বলের প্রভাবে একই ত্বরণে পড়ে। দেখো লক্ষ্য করো, কারণটা হচ্ছে উপগ্রহ যেটা রয়েছে এবং তার মধ্যে থাকা যে বস্তু রয়েছে, বা তুমিও যদি থাকো, নিজেও যদি থাকো, কোনো সায়েন্টিস্টও থাকে, তার মধ্যে কী হবে, উভয় পৃথিবীর কী হবে, মহাকর্ষীয় বলের প্রভাবে একই ত্বরণে, অর্থাৎ এই ক্ষেত্রে ত্বরণ বা অ্যাক্সেলারেশনটা কিছু সেম হচ্ছে, একই ত্বরণে পড়ে যাচ্ছে। এর ফলে বস্তুর উপর কোনো প্রতিক্রিয়া বল থাকে না, অর্থাৎ এর ক্ষেত্রে কোনো রকম প্রতিক্রিয়া বলই থাকছে না, যে কারণে কী হচ্ছে, এর কিন্তু কোনো রকম ওজনই কিন্তু থাকছে না, অর্থাৎ ওজনটা কিন্তু সে শূন্যবোধ করবে, তাই না? 5 নম্বর প্রশ্ন, অভিকর্ষীয় ত্বরণ এবং মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। দেখো প্রথমতই আমাদের একটা ফোর্সের যে ফর্মুলা রয়েছে F, আমরা কি জানি F ভেরিজেস কি লিখি আমরা M1 M2, তাই না? আবার আরেকটা লিখি যে F ভেরিজেস কি হয়, দেখো 1/R² হয়। বাস এই দুটোকে কম্বাইন করে লিখতে হবে। দেখো এখানে যদি আমরা ইকুয়ালিটিতে নিয়ে আসি তাহলে আমাদের কি হবে, ইকুয়ালিটিতে আসলে একটা কনস্ট্যান্ট আসবে যেটা G আসে, এটা কি আসবে G × M1 M2 / R, লিখতে পারি R1 R2। এইবার এখানে গল্প দেখো অন্যরকম আছে, আমি বলবো যে অভিকর্ষীয় ত্বরণ এবং মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক। তাহলে এখানে দেখো পৃথিবীর ভর ধরলো M এবং ব্যাসার্ধ ধরা হলো কি বলতো R।
তুমি ভালো করে খেয়াল করো, দেখো এটা কিন্তু আমরা লিখে নিলাম। পৃথিবীর পৃষ্ঠে এম ভরের কোনো একটি বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল হলো, তো আমরা ফর্মুলাতে কি জানি যে এফ ইকুয়ালস টু কি হয়, যে ফোর্সের মানটা জি এম এম বাই আর হয় R1 R2। তো এখানে দেখো আর এর মানটা তো ব্যাসার্ধ আর বলে দিল না, শুধুমাত্র একটা, তাহলে এখানে কি হবে R1 R2টা আর স্কোয়ার হয়ে গেল। তাহলে একদম ক্লিয়ার হলো কনসেপ্ট। নেক্সট দেখো, নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে এই বল বস্তুর মধ্যে অভিকর্ষজ ত্বরণ জি সৃষ্টি করে। আর এই বলটাকে দেখো, কোনো পদার্থের বল মানে কি, তার ভর ইন্টু ত্বরণ। এবার ভর বলতে এম এবং ত্বরণ বলতে কি এ বোঝাচ্ছে। এইবার এই ত্বরণটা বলছে যে অভিকর্ষজ ত্বরণ, তাহলে অভিকর্ষজ ত্বরণ হওয়ার জন্য এটা কি হবে, জি হয়ে যাবে, অর্থাৎ গ্র্যাভিটেশনের জি হয়ে গেল। তাহলে এফ ইকুয়ালস টু আমরা কি পেলাম, এম জি পেলাম। নেক্সট দেখো, সুতরাং আমরা লিখতে পারি, দেখো দুটো কনসেপ্ট এখানে কাজ করছে। এখানে দেখো, এই যে এখানে একটা দেখো এফ দিয়ে মান দেওয়া আছে, আর এখানে একটা এফ দিয়ে মান আছে, বাস এই দুটোকে ইকুয়াল আমরা এখানে করে দিলাম। তাহলে আমাদের কি আসলো, দেখো ইকুয়াল করলে পরে জি এম এম বাই আর স্কোয়ার ইকুয়ালস টু এম জি। তাহলে জি এখান থেকে আমরা ফুললি একটা জি এর মান পাচ্ছি, সেটা কি জি এম বাই আর স্কোয়ার। এটি অভিকর্ষ ত্বরণ জি এবং মহাকর্ষীয় দ্রবক জি এর মধ্যে সম্পর্ক হয়ে গেল। নেক্সট চলে আসছে নেক্সট প্রশ্ন, একদম ইজি করে চলো বুঝে নেই। পৃথিবীর বায়ুমণ্ডলে হাইড্রোজেন, হিলিয়াম প্রভৃতি হালকা গ্যাসগুলি অপ্রচুর কেন, মানে ঠিকমতো পাওয়া যায় না কেন, এদের পরিমাণটা কম কেন? কারণটা কি, দেখো পৃথিবীর বায়ুমণ্ডলে হাইড্রোজেন, হিলিয়াম প্রভৃতি হালকা গ্যাসগুলো অপ্রচুর, মানে ঠিকমতো পাওয়া যায় না, কম পরিমাণে পাওয়া যায়। কারণ এই গ্যাসগুলির আণবিক ভর খুবই কম, যেহেতু আণবিক ভর কম, তার জন্য বলা হচ্ছে যে কম আণবিক ভরের কারণে এই গ্যাসগুলির অণুগুলির গড় গতিবেগও বেশি হয়, যেহেতু এদের ভরটা কম, যে কারণে এদের কি হচ্ছে, এদের ভ্যালোসিটিটা বেশি। মাস কি হচ্ছে, মাস কম তো ভ্যালোসিটি বেশি, তাই কি না? এই এই উচ্চ গতিবেগের কারণে গ্যাসগুলির কিছু অংশ পৃথিবীর মুক্তিবেগ অতিক্রম করে, অর্থাৎ আমরা যদি বলি এসকেপ ভেলোসিটি, তাই না, যার মান হচ্ছে কি 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তো তার থেকে বেশি অতিক্রম করতে পারে। আর আরেকটা কারণ কি, ওজনও কম, যে কারণে কি হচ্ছে, এরা মহাকাশে কিন্তু পালিয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে। চলে আসছে নেক্সট 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর থেকে বললো, কক্ষপথে প্রদক্ষিণরত কোনো গ্রহের মোট শক্তির রাশিমালা নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। দেখো কক্ষপথ বলতে তুমি চিন্তা করো, এই যদি আমাদের একটা পৃথিবী আমরা চিন্তা করি, তো এর বাইরে অনেকগুলো তুমি কক্ষপথ চিন্তা করতে পারো। কিরকম, ধরো এরকম অনেকগুলো কক্ষপথে কিছু গ্রহ ধরো ঘুরছে, ঠিক আছে, এখানে হয়তো কোনো গ্রহ ঘুরছে, বা এখানে কোনোটা কি হচ্ছে, কোনোটা গ্রহ ঘুরছে, ঠিক আছে। তো কক্ষপথে প্রদক্ষিণরত কোনো গ্রহের মোট শক্তি হলো গতিশক্তি বা স্থির শক্তির যোগফল। এবার গতিশক্তি বলতে কাইনেটিক এনার্জি, আর তার সঙ্গে সঙ্গে তার পোটেনশিয়াল এনার্জি যেটা আছে, সেই দুটোর যোগফল, বাস সামেশনটা এখানে বলা হচ্ছে। আচ্ছা, এর মানে কি, দেখো বললাম গতিশক্তি মানে আমরা জানি হাফ অফ এমভি স্কোয়ার, এটা জানি। তো এই হাফ অফ এমভি স্কোয়ারটাকে আমরা যদি রিপ্লেসমেন্ট করি, তাহলে আমাদের একটা সুন্দর মান আছে, সেটা কি জিএমএম বাই 2R। দেখো তোমাদের বইতে কিন্তু সেই ক্যালকুলেশনটা দেওয়া আছে, জিএমএম বাই 2R, অর্থাৎ জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই 2R। এবার স্থিতিশক্তি মানে কি, স্থিতিশক্তি বলতে তার পোটেনশিয়াল এনার্জি, সেটা হচ্ছে মাইনাস জি এম এম বাই আর আমরা ধরলাম। এইবার মোট শক্তি আমরা কি পাচ্ছি, দেখো দুটোকে যোগ করতে হবে, অর্থাৎ গতিশক্তি এবং স্থিতিশক্তি দুটোকে কিন্তু আমরা যোগ করে নিলাম। এবার যদি যোগ করে নিই এই দুটোকে, তাহলে আমাদের কেই প্লাস পি আসছে। এবার দুটোকে যোগ করার পর আমাদের সেই সামেশনের ফর্মটা, অর্থাৎ এই রাশি এবং এই রাশিকে যোগ করলে আমাদের ক্যালকুলেশন করলে কি আসবে, মাইনাস জি এম এম বাই 2R। এখানে এম হলো, অর্থাৎ ছোটো হাতের এম হলো গ্রহের ভর, আর ক্যাপিটাল এম হলো কেন্দ্রীয় বস্তুর ভর, এবং যেটা আমরা বলছি যার সাপেক্ষে সে ঘুরছে, তাই না। এবং ছোটো হাতের আর হলো কক্ষপথের ব্যাসার্ধ। কক্ষপথের ব্যাসার্ধ বলতে এই যে এখান থেকে এই ডিস্টেন্সটা যেটা আছে সেটার ব্যাসার্ধ, ওকে, রেডিয়াসটা। এবার 3 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো বলেছে গ্রহদের গতি সংক্রান্ত কেপলারের সূত্রগুলি দেখো। এটা তোমাদের ক্লাসে ইম্পর্টেন্ট আমি মানলাম, কিন্তু বিএসসিতেও আসে, এটা বিএসসিতেও এই কেপলারের সূত্র কিন্তু দেয়। 3 নম্বরে স্টেটমেন্টগুলো দেয়, দেখো স্টেটমেন্ট বলতে সূত্র। তো কেপলারের প্রথম সূত্রটা কি বলেছে, দেখো প্রথম সূত্রটা হচ্ছে কক্ষপথের সূত্র, মানে কোন কক্ষপথ ধরে ঘুরছে সে কক্ষপথের প্রকৃতিটা কেমন হবে। আচ্ছা, প্রকৃতি বলতে সেটা বৃত্তাকার হবে না উপবৃত্তাকার হবে, বুঝতে পারলে তো। তো আমরা লিখবো, দেখো প্রথম সূত্র কেপলারের, যে কক্ষপথের সূত্র বলা হয় প্রতিটি গ্রহ সূর্যকে একটি ফোকাসে রেখে কি করে, উপবৃত্তাকার পথে ঘোরে। অর্থাৎ এটা একদম সিম্পল অ্যাজাম্পশন। দেখো গ্র্যাজুয়েশনে কিও ক্রিটিক্যাল মনে হয় যদি ঠিক অ্যাজাম্পশন না বোঝা যায়। এই যদি সূর্য হয় তাহলে কি হবে, এটা যদি ধরো সূর্য, হ্যাঁ এটা গোল ধরলাম, এটা সূর্য। তো এর বাইরে কি হচ্ছে, উপবৃত্তাকার কক্ষপথে কি করছে, প্রত্যেকটা গ্রহ কিন্তু ঘুরছে। আমরা জানি ক্লাস 19 ক্লাসে পড়েছিলাম যে একটা কি ভাই, একটা পড়েছিলাম আমরা অধিসুর অবস্থান, অপসুর অবস্থান, অনুসুর অবস্থান। হ্যাঁ ঠিক, অনুসুর অবস্থান, অপসুর অবস্থান, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব একটা বাড়ছে একটা কমছে, এবং কক্ষপথটা কিন্তু এরকম টাইপের আমরা দেখেছিলাম, তাই না। এটা ইলিপ্টিক্যাল কক্ষপথ, অর্থাৎ উপবৃত্তাকার কক্ষপথে কিন্তু ঘুরছে। নেক্সট দ্বিতীয় সূত্র যদি বলি ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র কি বলা হয়, গ্রহ এবং সূর্যের সংযোগকারী, অর্থাৎ এই যে গ্রহ রয়েছে এবং সূর্য রয়েছে, তাদের যে সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সমান, ভালো করে মনে রাখবা, সমান সমান, অর্থাৎ টাইমের সাথে কিন্তু এরিয়ার একটা রিলেশনশিপ। খুব সুন্দর একটা লজিক এখানে দিচ্ছে যে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। বিএসসিতে কীভাবে পড়তে লাগে এগুলো, দেখো গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময়ের
সমান ক্ষেত্রফল অতিক্রম করে। নেক্সট তৃতীয় সূত্র, যেটা পর্যায়কালের সূত্র বলা হয়, অসিলেশনের সূত্র, পর্যায়কালের সূত্রতে কী বলা হচ্ছে যে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য থেকে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। অর্থাৎ এক্ষেত্রে সূর্যের দেখো ভালো করে বোঝো, পর্যায়কাল অর্থাৎ এই যে টাইম যেটা রয়েছে সেই পর্যায়কালের সূত্র থেকে তার গড় দূরত্ব অর্থাৎ টাইম এবং তার পাশাপাশি যে দূরত্ব রয়েছে তাদের মধ্যে সম্পর্ক কী, অর্থাৎ টাইম পর্যায়কালেরটাকে আমরা স্কোয়ার করব, আর এক্ষেত্রে গড় দূরত্ব যেটা রয়েছে ঘনফল অর্থাৎ তার কিউব করতে হবে। এটা সিম্পল একটা কথা যে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য থেকে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক হবে। এবার আসছে দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর, সূর্যের চারিদিকে পৃথিবীর কক্ষপথ বৃত্তাকার ধরে নিয়ে প্রমাণ করো যে পৃথিবীর আবর্তনকালের বর্গ পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের ঘনফলের সমানুপাতিক। চলো লিখে ফেলি আমরা, পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ ছোট হাতের আর এবং আবর্তনকাল ক্যাপিটাল টি আমি ধরে নিলাম। তো পৃথিবীর গতিবেগ ভি কস্ট আমরা কি জানি যে 2πr/t। আমরা দেখো এই ক্ষেত্রে আমরা যদি বলি যে বৃত্তীয় গতি সংক্রান্ত কিছু তথ্য এবং তার সাথে সাথে আমরা যদি বলি যে সরল দোল গতির আমরা কথাটা যদি চিন্তা করি, দেখো পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ আমরা ছোট হাতের আর ধরলাম এবং আবর্তনকাল ক্যাপিটাল টি হলে পারে পৃথিবীর গতিবেগ সেই ভেলোসিটি যেটা ভি হয় সেটা কি হয় 2πr/t হয়, তাই না? সূর্যের মহাকর্ষীয় বল যেটা আছে সেটা দেখো একটা সূর্যের মহাকর্ষীয় বল রয়েছে এবং সেটা কার সাথে সমান হবে, কেন্দ্রমুখী বল। একটা কেন্দ্রমুখী বল হয়, একটা কেন্দ্র বহির্মুখী বল, অর্থাৎ একটা কেন্দ্রের দিকে যাচ্ছে, একটা কেন্দ্রের বহির দিকে যাচ্ছে। তো বলছে যে মহাকর্ষীয় বল সেটাকে কেন্দ্রমুখী বল হবে। তো সেটার ফর্মুলাতে কি বলে যে GMM/r স্কয়ার, সেটা কি মহাকর্ষীয় বল, এবং কেন্দ্রাভিমুখী বল সেটা কি হয় mv²/r, তাই না? তো এই দুটোকে আমরা ইকুয়াল করলাম। এখানে এম হলো কি বলতো, এখানে দেখো একটা কেন্দ্রমুখী বল আর একটা হচ্ছে কেন্দ্র বহির্মুখী বল, ঠিক আছে? এই দুটো পার্ট আমরা ধরে নিলাম। তো এই দুটো পার্ট ইকুয়াল। এবার এখানে দেখো এই যে ক্যাপিটাল এম হচ্ছে সূর্যের ভর আর ছোট হাতের এম হচ্ছে পৃথিবীর ভর। এখানে দুটো বস্তু কাজ করছে, এটা পৃথিবী একটা সূর্য। তো মান যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো, দেখো GM/r পাচ্ছি, যেটা ইকুয়ালস টু 4π² r² পাচ্ছি। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের t² মান আসবে কি, দেখো আসছে দেখো আমাদের 4π, দেখো ভালো করে কল করো, 4π² আমরা ইন্টু লিখবো কি r³ বাস। এখানে দেখো এই যে 4π² GM, এটাকে ধরো কোনো এমটা যদি স্থির থাকে, এমটা তো স্থিরই রয়েছে এক্ষেত্রে, তাই না? কারণ পৃথিবীর ভর বলো বা সূর্যের ভর বলো সেটা তো বাড়ছে না, একই তো থাকছে। তো এই ক্ষেত্রে 4π² এই পার্টটা কনস্ট্যান্ট আমরা রেখে দিলাম। কনস্ট্যান্ট রেখে দিলে আমরা কি পাচ্ছি, দেখো t² ভ্যারিয়েস পাচ্ছি কি r³ পাচ্ছি, তাই না? তো আমরা এখান থেকে কিন্তু প্রমাণ করে দিলাম, তাই না? আচ্ছা নেক্সট আসছে 3 নম্বর, পৃথিবীর খুব কাছে একটি কৃত্রিম উপগ্রহ ঘুরছে। টি হলো পর্যায়কাল, রো হলো পৃথিবীর ঘনত্ব, দেখাও যে ρt² ধ্রুবক। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সব ধরনের পরীক্ষার জন্য। উপগ্রহের গতিবেগ ভি কস্ট আমরা কি জানি GM/√/GM/r, যেখানে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, তাই না? পর্যায়কাল টি কস্ট আমরা কি জানি যে 2πr/v পেলাম। তো 2πr, এই যে দেখো ভি এর মানটা কিন্তু আমরা উপরে আবার একটু আগে পেয়ে গেলাম, সেই মানটা কি ছিল, দেখো এই মানটা, বাস এই মানটা এখানে রিপ্লেস করে দিলাম। তো দিলে পর আমাদের কি দেখছে, তো 2π√r³ পেলাম। এবার পৃথিবীর ভর এম ইকস্ট কি পাবো 4/3πr³ রো। এবার মান বসালে পারে টি এর মান পাচ্ছে দেখো 2π√r³ দেখো জি ইন্টু বলছে কি 4/3, এই যে 4/3 যে এখান থেকে এই মানটা এখানে বসিয়ে দেবো, ইন্টু বলবো যে πr³ রো, বাস ক্যালকুলেশন করলে আমাদের কি আসবে, দেখো √3π বলছে কি 0। এবার দেখো সুতরাং ρt² আমরা কি পাচ্ছি, আলটিমেটলি দেখো পাচ্ছি যে 3π/g, যেটা হচ্ছে কি আলটিমেটলি একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক পার্ট। নেক্সট 4 নম্বর, কোনো নক্ষত্রের চারিদিকে কোনো গ্রহ বৃত্তাকার কক্ষে আবর্তন করছে, ঠিক আছে, ঘুরুক। গ্রহের স্থিতিশক্তির এটির মোট শক্তির দ্বিগুণ প্রমাণ করো। ভালো করে বোঝো, দেখো গ্রহের স্থিতিশক্তি তার পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ গ্রহের স্থিতিশক্তি এটির মোট শক্তির দ্বিগুণ প্রমাণ করো। একদম সোজা একটা কনসেপ্ট। দেখো গতিশক্তি যেটা কাইনেটিক এনার্জি সেটা কি হয় GMM/ অর্থাৎ G_M/2r হয়, এবং স্থিতিশক্তি যেটা সেটা কি হয় -G_M/r হয়। এবার মোট শক্তি বলতে দুটাকে যোগ করে দেবো। দেখো দুটাকে যদি আমরা যোগ করে দিলে আমাদের কি আসবে, দেখো -GM, দেখো -GM/GMM লিখবো কি, দেখো 2r লিখবো। অর্থাৎ সুতরাং আমরা বলতে পারি যে PE কস্ট আমরা লিখবো দেখো 2e, বাস এটাই কিন্তু আমাদের হয়ে গেল। এবার চলে আসছে আমরা নেক্সট প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন, দেখো দেখাও যে গ্রহের কৌণিক ভরবেগ সংরক্ষিত এর কেপলারের দ্বিতীয় সূত্রটি নির্ণয় করো। এর থেকে দেখো প্রথমত বলছে যে গ্রহের কৌণিক ভর সংরক্ষিত আছে, আর তারপরে কি বলেছে এই থেকে, অর্থাৎ এই যে অ্যাজাম্পশন থেকে এর থেকে কেপলারের দ্বিতীয় সূত্রটি নির্ণয় করতে হবে। তো গ্রহের উপর টর্ক শূন্য হওয়ায়
কৌণিক ভরবেগ সংরক্ষিত আছে। তার মানে একটা গ্রহের উপর কী হচ্ছে, তার টর্কটা কী হচ্ছে, সেই টর্কটা হচ্ছে শূন্য। আমরা ধরে নিলাম যে গ্রহের উপর টর্ক শূন্য হওয়ায় কৌণিক ভরবেগ কি সংরক্ষিত। তো কৌণিক ভরবেগ যেটা আমরা কি বলেছি সেটাকে বলে হচ্ছে এমভি। দেখো কৌণিক ভরবেগ দেখো ভরবেগ মানে কি, ভরবেগ বলতে এম ইন্টু ভি, আর যখন যেহেতু কৌণিক বলছে তার জন্য আমাদের এটা কি আসবে, দেখো এমভিআর আসবে। অর্থাৎ কৌণিক ভরবেগ যেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি সেটা কি হবে, এমভিআর। তো এই এমভিআর বলতে কি হচ্ছে, দেখো এম কিন্তু দেখো ডিএডিটি ইন্টু পাচ্ছে দেখো 2 পাচ্ছে আমরা। আচ্ছা, যেহেতু এল হচ্ছে ধ্রুবক তাই ডিএ বাই ডিটি যেটা আছে সেটা ধ্রুবক হবে, সেটা কেপলারের দ্বিতীয় সূত্রকে রিপ্রেজেন্টেশন করছে। নেক্সট দেখো 6 নম্বর, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের রাশিমালাটি নির্ণয় করো। তো দেখো আমরা লিখবো যে মনে করি পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম, ব্যাসার্ধ আর। তো ভূপৃষ্ঠে এম ভরের অর্থাৎ ছোটো হাতের একটা পদার্থ আমরা ধরে নিলাম, যে একটা পদার্থ নিলাম তার ভর হচ্ছে কি ছোটো হাতের এম। ভূপৃষ্ঠে এম ভরের কোনো বস্তুর উপর অভিকর্ষজ বল এফ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, জি এম এম বাই আর স্কোয়ার। ঠিক আছে, দেখো জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই আর স্কোয়ার, যেখানে জি হলো মহাকর্ষীয় একটি ধ্রুবক। অভিকর্ষজ বলের কারণে বস্তুর ত্বরণ জি হলে এফ ইকুয়ালস টু আমরা এম জি আমরা লিখি, তাই কি না, আমরা লিখলাম। তো সুতরাং বলতে পারি যে এম জি ইকুয়ালস টু আমরা লিখতে পারি কিরকম, জি এম এম বাই আর স্কোয়ার। অর্থাৎ এখান থেকে জি এর মান পাচ্ছে জি এম বাই আর স্কোয়ার। ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এম ভরের অর্থাৎ ছোটো হাতের এম নিলাম, যেটা ছোট্ট একটা পদার্থ, এম ভরের বস্তুর দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে, সেটা দূরত্বটা কী হবে, দেখো পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্ব আর, এবং সেই ভূপৃষ্ঠ থেকে এই পদার্থটা উচ্চতা রাখা আছে, তার মানে কী হবে, তার সঙ্গে আরেকটা এইচ যোগ হবে, তার জন্য আর প্লাস এইচ হলো। ওই উচ্চতায় দেখো, ওই উচ্চতায় অভিকর্ষজ বল আমি নর্মালি চিন্তা করতে পারি যে সেটা হচ্ছে যদি এফ ড্যাশ আমি চিন্তা করি, সেই এফ ড্যাশটা কী হবে, জি এম এম বাই কী হবে, আর প্লাস এইচ স্কোয়ার। দেখো এখানে আর থাকলে আর স্কোয়ার, তো যেহেতু উচ্চতাটা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এই পর্যন্ত এই আর এখান থেকে এই উচ্চতাটা ধরলাম এইচ, তাহলে আর প্লাস এইচ হয়ে গেল। তো আমরা এটাই লিখলাম, ওই উচ্চতা অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ হলে এফ ড্যাশ ইকুয়ালস টু এম জি ড্যাশ হয়ে গেল। ঠিক আছে, এম জি ড্যাশ আমরা লিখলাম, এম জি ড্যাশ ইকুয়ালস টু আমরা কি লিখলাম, দেখো জি এম এম বাই কি লিখলাম, আর প্লাস এইচ এর স্কোয়ার। তো এখান থেকে দেখো জি ড্যাশের মান আমরা পাবো কি, জি এম বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, তাই না। তো এখান থেকে জি ড্যাশের মান আমরা পেলাম দেখো জি এম বাই আর প্লাস এইচ এর স্কোয়ার, এটা সমান সমান আমরা লিখতে পারি জি এম বাই আর স্কোয়ার ইন্টু লিখবো আর স্কোয়ার বাই লিখবো আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, বাস এই পার্টটা। এবার টোটালটা ক্যালকুলেশন করো, করে আমাদের দেখো জি ড্যাশের একটা সুন্দর মান বেরিয়ে গেল, এই যে এই পার্টটা বেরিয়ে গেল। তো জি ড্যাশ ইকুয়ালস টু দিস ওয়ান। এবার এই রাশিমালা থেকে দেখা যায় উচ্চতা বৃদ্ধির সঙ্গে, দেখো এটা উচ্চতা বৃদ্ধির সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তুমি কিন্তু লক্ষ্য করতে পারো। এই যে এখানে লক্ষ্য করো, দেখো এটা কি এখানে নিচে আছে, এটা কি উপরে আছে, মানে সম্পর্কটা কি ব্যস্ত সম্পর্ক। তো উচ্চতা বৃদ্ধির সঙ্গে অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু কমতে থাকে, অর্থাৎ একটা বাড়ছে আর একটা কমছে, অর্থাৎ একটা আপওয়ার্ড একটা ডাউন, অর্থাৎ উচ্চতা বাড়ছে তাহলে তার ত্বরণটা কমতে থাকছে। তো যদি এইচ এর মান আর এর থেকে অনেক অনেক ছোট হয়, অর্থাৎ আর গ্রেটার দেন এইচ হয়, বা উল্টা ভাষণে বলতে পারি যে এইচ লেস দেন আর হয়, তবে বলতে পারি যে রাশিমালাটি সরলীকরণ করা যায়, এবং সেক্ষেত্রে জি ড্যাশের মান আমরা কি লিখতে পারি, জি ইন্টু 1 প্লাস এইচ বাই আর এর আর টু দি পাওয়ার -2। অর্থাৎ এই পার্টটাকে আমরা যদি ম্যাথমেটিক্যাল ভাষায় ভাঙি, সিম্পলি ক্যালকুলেশন করলে আমাদের কি হবে, দেখো এই যে -2টা এর অনেকগুলো রাশি হবে, একের পর এক বাড়তে থাকবে, কিন্তু প্রথম দুটো রাশি নিলে পর আমাদের কি থাকবে, দেখো জি ইন্টু 1 - 2 এইচ বাই আর আমাদের পেয়ে গেলাম উত্তর। নেক্সট ক্লাসে দেখো 7 নম্বর, দেখাও যে পৃথিবীর কেন্দ্রে ওজন শূন্য, অর্থাৎ পৃথিবীর যে সেন্টার সেখানে কোনো রকম ওজন কাজ করছে না। আমরা তো এটা জানি, সেই ছোটোবেলা থেকে পড়ে আসছে, কিন্তু কেন, দেখো বলবো পৃথিবীর কেন্দ্রে ওজন শূন্য হওয়ার কারণ ব্যাখ্যা করা হলো এইভাবে। ওজন হলো কোনো বস্তুর উপর অভিকর্ষজ বলের প্রভাব, এটি বস্তুর ভর এবং অভিকর্ষজ ত্বরণের গুণফল। এটা তো ঠিক যে একটা পদার্থের ওজন মানে কি তার ভর ইন্টু ত্বরণ, এটাকে বলা হয়। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য, এর কারণ পৃথিবীর কেন্দ্রে বস্তুর উপর চারিদিক থেকে সমান অভিকর্ষজ বল ক্রিয়া করে, মানে সব দিক থেকে সমান অভিকর্ষজ বল ক্রিয়া করছে, যা পরস্পরকে বাতিল করে দেয়। মানে সবগুলোকে একটা জায়গায় ফোকাস করলে সবগুলো বল আলটিমেটলি তার লব্ধিটা কিন্তু শূন্য, আমরা এরকম চিন্তা করতে পারি, যেটাকে বাতিল বলছি আমরা। ওজন ডাব্লিউ ইকুয়ালস টু ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ আমরা বলতে পারি এমজি বলতে পারি। যেহেতু পৃথিবীর কেন্দ্রে গ্র্যাভিটি অর্থাৎ জি এর মান কি শূন্য, তার জন্য বলতে পারি যে ডাব্লিউ ইকুয়ালস টু এম ইন্টু 0, তাই না, জি এর জায়গায় 0 বসলাম। এবার টোটাল ক্যালকুলেশন কি আসলো, 0 চলে আসলো। তো এখান থেকে একটা সিদ্ধান্ত পাচ্ছি আমরা, সেই সিদ্ধান্তটা কি, পৃথিবীর কেন্দ্রে দেখো দুর্দশ লেভেলের অ্যানালাইসিস করে লেখা, কিন্তু প্রত্যেকটা ভাষা একদম সেই করে লেখা আছে। এখান থেকে আমরা সিদ্ধান্ত পাচ্ছি, সেই সিদ্ধান্তটা কি, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ শূন্য হওয়ার কারণে যে কোনো বস্তুর ওজনও কিন্তু শূন্য হয়। তার মানে মেন ফ্যাক্টর কিন্তু গ্র্যাভিটি 0, সো পদার্থের ওজনও কী হয়ে যাবে, তার মাসটাও কী হয়ে যাবে 0 হয়ে যাবে। এই মাস তো ইকুয়ালি থাকবে, কিন্তু তার ওয়েটটা কী হয়ে যাবে, সেই ওয়েটটা কিন্তু থেকে যাচ্ছে, তাই না, বুঝতে পারছো তো। মাস আসছে, মাস কিন্তু কমছে না, অর্থাৎ তার ভর থাকছে, যেহেতু তার গ্র্যাভিটি শূন্য তার জন্য তার কী হচ্ছে, তার ওয়েট অর্থাৎ তার ওজনটাও শূন্য হচ্ছে। নেক্সট 8 নম্বর, ভূসমলয় উপগ্রহ ও মেরু উপগ্রহের বৈশিষ্ট্যগুলি কী কী, মেরু উপগ্রহকে কেন আবহাওয়া উপগ্রহ বলা হয়, কারণ ব্যাখ্যা করো। দেখো আমরা লিখব, ভূসমলয় উপগ্রহ পৃথিবীর আবর্তনকালের সঙ্গে তাল মিলিয়ে ঘোরে, এটা ঠিক, নির্দিষ্ট অঞ্চলের উপর নজর রাখে, এটা ঠিক। মেরু উপগ্রহ মেরু অঞ্চলের উপর দিয়ে ঘোরে এবং সমগ্র পৃথিবীর ছবি তোলে। মেরু উপগ্রহ আবহাওয়ার পূর্বাভাস দিতে সাহায্য করে, তাই একে আবহাওয়া উপগ্রহ বলে।
যেহেতু আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে তার জন্য আবহাওয়া উপগ্রহ বলা হচ্ছে, একদম ইজি ভাষা, তাই না? নেক্সট 9 নম্বর, পৃথিবীর অভিকর্ষ ক্ষেত্রে চাঁদের স্থিতিশক্তি ইউ এবং গতিশক্তি কে এর রাশিমালা নির্ণয় করো। এর থেকে চাঁদের মোট শক্তি নির্ণয় করো এবং এর ঋণাত্মক চিহ্নের তাৎপর্য বিবৃত করো। একদম ইজি একটা প্রশ্ন। দেখো স্থিতিশক্তি ইউ আমরা কি লিখি, সেটা লিখি হচ্ছে -gmm/r, অর্থাৎ মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই ছোট হাতের আর। গতিশক্তি সেটা হচ্ছে কি কে কস্ট, অর্থাৎ কাইনেটিক আমরা যদি বলি সেটা কি আসবে, দেখো জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই 2r। মোট শক্তি দুটাকে যোগ করে দাও, তাহলে যোগ করলে কি আসবে, দেখো -gmm/, তুমি এটা ক্যালকুলেশন করবে, তো ক্যালকুলেশন করলে দেখো এটা কি আসছে, দেখো আমাদের আসছে -gmm/2r। দেখো মাইনাস যেহেতু আছে তারপরে ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ, ঋণাত্মক চিহ্ন ইঙ্গিত করছে, মানে কি টার্গেট করছে, কি দেখাচ্ছে, কি শো অফ করছে, ঋণাত্মক চিহ্ন ইঙ্গিত করে যে চাঁদ পৃথিবীর মহাকর্ষীয় বন্ধনে আবদ্ধ। বাস হয়ে গেল। নেক্সট, ভূসমলয় উপগ্রহ কি, তারপর দেখো বলেছে ভূসমলয় উপগ্রহে কোনো বস্তুর ওজন কত, ভূসমলয় উপগ্রহের ব্যবহার লেখো। 3টা প্রশ্ন একসাথে আমি জুড়ে দিলাম, কারণ 3খানা প্রশ্নই পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর এই সেটের কোনো প্রশ্ন তুমি ছাড়তে পারবা না, কারণ প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে বাছাই করা, সর্বকালের জন্য সেরা। তোমার কাছে যেরকম আজকে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, আজ থেকে 10 বছর আগে যারা পড়েছে তাদের কাছেও ইম্পর্টেন্ট, আজ থেকে 10 বছর পরে যারা পড়বে তাদের কাছেও কিন্তু এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, কারণ এইগুলোই এই চ্যাপ্টারের মেন জিস্ট প্রশ্ন, আমি বলবো মেন অ্যাজাম্পশন এইগুলোই প্রশ্ন, এর উপর ভিত্তি করে কিন্তু পরীক্ষা প্রশ্ন হয়, বুঝতে পারলে তো? তো সবগুলো প্রশ্নই ইম্পর্টেন্ট। তো দেখো ভূসমলয় উপগ্রহ বলতে পৃথিবীর আবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ঘোরে, পৃথিবীর আবর্তন হচ্ছে অর্থাৎ পৃথিবীর রোটেশন আছে তার সঙ্গে সঙ্গে কিন্তু এটা তাল মিলিয়ে ঘুরছে। তারপর দেখো বলেছে ভূসমলয় উপগ্রহে কোনো বস্তুর ওজন কি হয়, শূন্য, অর্থাৎ তার ওয়েটটা শূন্য, তার মাস থাকছে কিন্তু ওজন শূন্য হচ্ছে। নেক্সট, ভূসমলয় উপগ্রহের ব্যবহার হলো যোগাযোগ বলো, সম্প্রসার বলো, আবহাওয়ার পূর্বাভাস ইত্যাদি বিষয়গুলো কিন্তু কন্ট্রোল করে। নেক্সট 5 মার্কস কোশ্চিন, 5 মার্ক প্রশ্ন দেখো এইগুলোই কিন্তু 3 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, সেই প্রশ্নগুলো জুড়ে আমি 5 মার্কস কোশ্চেন বানিয়ে রাখলাম। দেখো মুক্তিবেগ কাকে বলে, মুক্তিবেগ বস্তুর ভরের উপর কিভাবে নির্ভরশীল। দেখো ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ ভূকেন্দ্রকে কেন্দ্র করে একটি বৃত্তাকার পথে পৃথিবীকে পরিক্রমণ করছে। তারপরে দেখো বলছে যে দেখাও যে কৃত্রিম উপগ্রহের বেগ এবং পর্যায়কাল তার ভরের উপর নির্ভরশীল নয়। অনেকগুলো প্রশ্ন অ্যাড করলাম এবং অনেকগুলো অ্যাজাম্পশন রয়েছে। প্রথমত দেখো লিখবো যে মুক্তিবেগ, যে ন্যূনতম বেগে কোনো একটা বস্তুকে যদি আমরা উলম্ব অর্থাৎ উপরের দিকে ঢিল মারলাম, সোজা কথায় উলম্ব দিকে বলতে উপরের দিকে ঢিল মারলাম, ছুড়লে তা পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রে অতিক্রম করে, এবং যখন মহাকর্ষকে অতিক্রম করছে মানে যে বেগে ছুড়লে পারে সেটা পৃথিবীর মহাকর্ষ বলের বাইরে চলে যাচ্ছে, তাকে তার মুক্তিবেগ বলবো। দেখো সোজা ভাষায় বললে একটা ঢিল নিলাম, এত স্পিড দেওয়া দিলাম যে সেই স্পিডের জন্য সেই ঢিলটা পৃথিবীতে আর কোনোদিনও সেই পাথরের টুকরাটা পৃথিবীতে আর ঘুরে আসলো না, তো তাকে যে বেগটা দিতে হবে সেটা হচ্ছে তার মুক্তিবেগ। তো এর জন্য বলা হচ্ছে যে ন্যূনতম বেগে কোনো বস্তুকে উলম্ব দিকে ছুড়লে পারে, সেই উলম্ব দিকে ছুড়লে সেটা পৃথিবীর মধ্যে অর্থাৎ পৃথিবীর আকর্ষণ বলের বাইরে চলে যায়, সেই বেগটাকে তার কি বলবো, বলবো মুক্তিবেগ। তো মুক্তিবেগ বস্তুর ভরের উপর কিন্তু নির্ভরশীল নয়, আমরা বলতে পারি। তো এটার মান কি 11.2 কিলোমিটার। মনে রাখবো এর মান কত হয় মুক্তিবেগের, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, তাই না? দেখো এটা কিন্তু আমাদের মনে রাখতে লাগবে। আচ্ছা দেখো উপগ্রহের বেগটা কি, ভি ইকুয়ালস টু জিএম রুট, একটু আগে কিন্তু আমরা এগুলো বললাম, √/gm/r+h, এবং পর্যায়কাল টি হলো কি 2πr+h/v, যা উপগ্রহের ভরের উপর নির্ভরশীল নয়, এটা ঠিক। নেক্সট দেখো চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই কেন, ব্যাখ্যা করো। ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় থেকে পৃথিবীকে আবর্তনরত কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল রাশিমালাটি প্রতিষ্ঠা করো, মানে উচ্চতায়। তো চলো আমরা অ্যান্সার লিখি। চাঁদের অভিকর্ষিত ত্বরণের মান পৃথিবীর তুলনায় অনেক কম, এটা তো আমরা জানি যে অনেক কম, পৃথিবীর যা গ্র্যাভিটির পাওয়ার চাঁদের তো অনেক কম, এর কারণে চাঁদের মুক্তিবেগও কম, এসকেপ ভেলোসিটিও কম। তো মুক্তিবেগ হলো সেই সর্বনিম্ন গতি যা কোনো বস্তুকে মহাকাশে আকর্ষণকে কাটিয়ে মহাশূন্যে চলে যেতে বা পালাতে সাহায্য করছে, ঠিক আছে? চাঁদের কম মুক্তিবেগের কারণে গ্যাস অণুগুলো সহজেই মহাশূন্যে পালিয়ে যাচ্ছে, যেহেতু দেখো চাঁদের মধ্যে গ্র্যাভিটি খুব কম, যে কারণে তার মধ্যে যে গ্যাস অণুগুলো আছে সেই গ্যাস অণুগুলো কী হচ্ছে, চাঁদের আকর্ষণ বলের বাইরে চলে যাচ্ছে, এটাই বলছে। উপগ্রহের পর্যায়কাল নির্ণয়, ধরা যাক একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করছে। পৃথিবীর ভর ক্যাপিটাল এম, ব্যাসার্ধ আর, উপগ্রহের ভর এম এবং কক্ষপথের ব্যাসার্ধ বলছে দেখো r+h। তো উপগ্রহের বেগ ভি আমরা ধরে নিলাম। তো উপগ্রহের উপর নির্ভরশীল মহাকর্ষ বল এ বি কষ্ট আমরা লিখতে পারি gmm/, কি লিখবো, r+h, এটা লিখলাম এর হোল স্কোয়ার। তো এই মহাকর্ষ বল উপগ্রহকে বৃত্তাকার পথে ঘোরার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল যোগায়, এটা ঠিক যে কেন্দ্রমুখী বল হয়, একটা কেন্দ্র বহির্মুখী বল হয়, এক্ষেত্রে কেন্দ্রমুখী বলটা কাজ করে। তো কেন্দ্রমুখী বলটা আমরা যদি ধরে নিলাম যে তার এফসি আমরা ধরে নিলাম, তাহলে এটাকে আমরা কিছু বলতে পারি যে mv²/r+h। তো gmm/r+h² আমরা দুটোকে ইকুয়াল করবো, আর কিছু না, mv²/r+h। তো এখান থেকে v স্কোয়ারের মান দেখো আমরা পেলাম কি gm/r+h। তো v এর মানটা কি √ ফর্মেশন আসবে gm/r+h। উপগ্রহের পর্যায়কালে আমরা টি মান জানি কি যে 2π
আর প্লাস এইচ ডিভাইড বাই ভি হয়। তো টি কষ্ট আমরা লিখতে পারি 2 পাই আর প্লাস এইচ ডিভাইড বাই লিখবো √GM বাই আর প্লাস এইচ। দেখো এখান থেকে আমরা টি এর মান পাচ্ছি 2 পাই √আর প্লাস এইচ এর কিউব ডিভাইড বাই জিএম। এই সমীকরণটি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় পৃথিবীকে আবর্তনরত কৃত্রিম উপগ্রহের পর্যায়কালকে নির্দেশ করছে। নেক্সট প্রশ্ন আসছে, দেখো পৃথিবীর আবর্তন বেগ কত হলে নিরক্ষীয় তলে কোনো ব্যক্তি নিজেকে ভারহীন বলে মনে করবে? পৃথিবীর আবহমণ্ডলে কার্যত হাইড্রোজেন গ্যাস নেই কেন? ব্যাখ্যা করো। পৃথিবী এবং চন্দ্রপৃষ্ঠে মুক্তবেগের মান কি একই? তো আমরা লিখবো, দেখো ভারহীনতার জন্য আবর্তন বেগ √G/r হতে হবে, এটা ঠিক। হাইড্রোজেন গ্যাস অণুগুলির উচ্চ গতিবেগের কারণে পালিয়ে যায়, তাই পৃথিবীর আবহমণ্ডলে কার্যত হাইড্রোজেন গ্যাস নেই। পৃথিবী এবং চন্দ্রপৃষ্ঠে মুক্তবেগের মান ভিন্ন হয়, এটা তো কারণ আছে, কারণ গ্র্যাভিটির ব্যাপারটা আছে। অ্যানালাইসিস কমপ্লিট হয়ে গেল, মন দিয়ে প্রশ্নগুলো পড়ো। এই চ্যানেলে অর্থাৎ সায়েন্স জাদাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো।